ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। স্বাগত আপনাদের দুজনকে সংবাদ সম্প্রসারণে। আমরা দিনের বাছাই করা সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটু তারেক রহমানের বক্তব্য দিয়ে শুরু করতে চাই। একজন ভালো আর সবাই খারাপ, এই প্রচারণা চলছে যা গণতন্ত্রের জন্য হুমকি, জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান। অন্যদিকে জামায়াত বলেছে জামায়াতের মতো ধর্মের ট্যাবলেট বিক্রি করে না বিএনপি বলেছে এই কথাটি। মন্তব্য নেতাদের, ভোট এলে যারা তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসায়ী, দাবি জামায়াতের। মানে পরস্পর বিরোধী বক্তব্য। আমি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। রেজওয়ানুল হক, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই তারেক রহমানের বক্তব্যের বিষয়ে। একজন ভালো আর সবাই খারাপ, এই প্রচারণা এখনো চলছে যা গণতন্ত্রের জন্য হুমকি বলছেন উনি। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সবসময় দেখা গেছে নির্বাচনে, বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অতীতে যে কয়টাই হয়েছে, সবসময় আমরা এই যেরকম একটা দলের প্রতি আরেকটা দল বা প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে যে ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ অথবা ভিত্তিহীন অভিযোগ অথবা কুৎসা রটনা, বদনাম করা, এটার যে একটা প্রবণতা ছিল, প্র্যাকটিস ছিল, অপচর্চা ছিল, সেটা এইবারও কিন্তু দেখা যাচ্ছে। যদিও বড় দলগুলোর একটি আওয়ামী লীগ এবারের ইলেকশনে নেই, তারপরও কিন্তু এই চর্চার বা এই প্রবণতার কিন্তু আমরা কমতি দেখছি না। মানে প্লেয়ার বদল হয়েছে, কিন্তু প্র্যাকটিসটা মানে নির্বাচনী ক্যাম্পেইন বা এক দল আরেক দলকে ঘায়েল করার জন্য যা যা অতীতে যেভাবে করা হতো এখনো তাই হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে আপনার 5ই আগস্টে যে একটা গণ অভ্যুত্থান ঘটলো এবং এটার একটা প্রত্যাশা ছিল যে রাজনীতির ধারাটা বদল হবে, সেই জায়গাটা অনুপস্থিত। সেই মনে অনেকটা আগের মতোই দেখতে পাচ্ছি। এখন আগে যে দুই দল মিত্র ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই দুই দল এখন দুই দলই ক্ষমতা প্রত্যাশী এবং দুই দল স্রেফ নির্বাচনে জেতার জন্য একজন আরেকজনকে ঘায়েল করার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করছে। তবে এটা সত্য, তারেক রহমান যেটা বলেছেন যে জামাতে ইসলামের মধ্যে একটা কৌশল তারা নিয়েছে। তারা বলছে অতীতে আমরা আওয়ামী লীগকেও দেখেছি, বিএনপিকেও দেখেছি, এবার মানুষ বলছে তারা এবার জামাতকে দেখতে চায়। সেই হিসাবে তিনি গতকাল বলেছেন যে জামাতকে তো 71 সালে মানুষ দেখেছে, আর তাদের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে জামাতের ক্যাম্পেইন। আমরা আমরা বিভিন্ন বিভিন্ন জনসভায় তাদের কোনো কোনো নেতাকে বলতে শুনেছি যে বেহেশতের টিকিট বিক্রি হচ্ছে, জামাতকে ভোট দিলে বেহেশতে কনফার্ম। এই ধরনের কথাবার্তা তো একদম উচ্চ পর্যায়ের নেতারা না হলে মাঝারি পর্যায়ের নেতারা তো বলছে। তো সেই হিসাবে তো অবশ্যই এই অভিযোগটা তোলাই যায় যে জামাত ইসলাম ধর্মকে ভোটের কাজে লাগানোর চেষ্টা করছে। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। জি, আবার বিএনপিও ওদিকে বলছে, মানে জামায়াতের দাবি যে তারা বলছে যে ভোট এলে যারা তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসায়ী। জামাত আবার বিএনপিকে উল্টো বলছে যে বিএনপিও ধর্ম ব্যবসায়ী। বিষয়টা আসলে কেমন আপনার কাছে, কি মনে হচ্ছে? জি, আচ্ছা, আমি তাহলে জি আমি তাহলে রেজওয়ানুল হক আপনার কাছে একটু পরেই আসি। কামাল উদ্দিন সবুজের কাছে একটু ঘুরে আসতে চাই। কামাল উদ্দিন সবুজ, তারেক রহমানের বক্তব্য নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই। সেই সাথে জামাত এবং বিএনপি মানে দুই দলই আসলে পরস্পর বিরোধী বক্তব্য রাখছে ধর্মকে কেন্দ্র করে। আপনার মন্তব্য একটু জানতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে একটা নির্বাচনে মানে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে নানা বিষয়ে নানা ইস্যুতে বিভিন্ন ধরনের বিপরীতমুখী বক্তব্য আসে, এটা অস্বাভাবিক নয়। এটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে যেখানে গণতন্ত্রের বিকাশ ঘটেছে বলে আমরা মনে করি, সেখানেও তো আমরা যখন দেখি রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টিটা যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আপনার ডিবেট করে এবং বিভিন্ন কথাবার্তা বলে, এর মধ্যে অনেক ধরনের নানা ধরনের কথাবার্তা আসে। তো আমাদের দেশের কনটেক্সট তো ভিন্ন। এখন মনে করেন বিএনপি তো একটা আপনার লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তারা 1971 সালকে যেরকম ওন করে, 2024-কেও তো ওন করে।
তো কাজেই তারা তাদের সেই রাজনীতি তো সেই প্রেক্ষাপটে করবেন, সেটাই স্বাভাবিক। এবং সেই অর্থেই তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন, এর আগেও উনি বলেছেন এই বিভিন্ন বিষয়ে, এ, দলের নাম না উল্লেখ করে, কিন্তু বোঝা যায় যে কাকে ইঙ্গিত করছে। সেটা আমরা জানি, যেটা আপনি বললেন আর কি। তো জামাত কথা এখন যেটা কালকেও দেখলাম যে 71 সনে বাংলাদেশের মানুষ তাদেরকে দেখেছে, যে তারেক রহমান সাহেব গতকালকেও বলেছেন। তো নাম উল্লেখ করেন না, এটাও স্পষ্ট কাকে বলেছেন। তা এখন কথা হচ্ছে যে আবার ধর্ম কথা যেটা বলছেন, সেটা হচ্ছে আসলে বাংলাদেশের মানুষ ধর্ম, বিশেষ করে ধর্মভীরু, এটা ঠিক আছে, এবং আপনার ধর্মের প্রতি তাদের বিশ্বাস আছে, সবই ঠিক আছে, কিন্তু আবার ধর্মান্ধও তো নয়। হুম। যদি ধর্মান্তই হতো তাহলে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যতগুলি মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে আমরা যদি ভোটের ফলাফল দেখি, আমরা কখনোই জামাতের মানে আমরা এই পর্যন্ত এখনো দেখিনি আপনার তাদের যে রেজাল্ট হয়েছে, তো আপনার অনেক বেশি ভালো রেজাল্ট নয়। তো কাজেই বাংলাদেশের মানুষ আমার মনে হয় একটু লিবারেল ডেমোক্রেটিক এর প্রতি আমার মনে হয় তাদের এটা আর কি মনোভাবটা। কিন্তু আবার ধর্মের প্রতিও তাদের আস্থা, আবার ধর্মকে কেউ যদি আঘাত করে আবার সেখানেও কিন্তু আবার রিয়েক্ট করবে, সেটাও আছে। সেটা কিন্তু আবার ধর্মান্ধতা নয়, সেভাবে আমি মনে করি, আমার বিশ্লেষণ তাই। এবং জামাত যেটা করতে চাচ্ছে বা বলছে, তারা তাদের হয়তো ধারণা যে বাংলাদেশের মানুষকে এই কথাগুলি বলে, যে কথাগুলি বলছে তারা, যেটা নিয়ে বিএনপির আপত্তি বা বিএনপি ভিন্নধর্মী কথা বলছে, জামাত মনে করছে যে বাংলাদেশের এখন যে নতুন ডেমোগ্রাফি, যে হুম। মানে যে এখন 4-5 কোটি নতুন ভোটার এসেছে, বা মানুষের মননে বা মানুষে হয়তো কোনো পরিবর্তন এসেছে, যারা আওয়ামী লীগের মতো একটি দলকে তারা সরিয়ে মানে সবাই মিলে সরিয়েছে। তো কাজেই তারা মনে করছে যে এই বয়ানটাই হয়তো মানুষ গ্রহণ করবে, যেটা জামাত বলছে আর কি। বিএনপি সেটা মনে করে না দেখেই তারা তাদের সেই বক্তব্যকে গ্রহণ করে, তাদের ওনারা বিএনপির মত করেই বলছে। তো এখন এটা তো আলটিমেটলি মানুষই মানে আসলে গ্রহণ কোনটা করবে, এটা ভোটের মধ্য দিয়ে এটা সেটা প্রমাণিত হবে। তবে এখানে এটা জামাতের সঙ্গে বিএনপির যে একসময় তাদের মধ্যে যে ঐক্য ছিল, আপনার রাজনৈতিক ঐক্য তো ছিল, আমরা জানি দুই হাজার হ্যাঁ। এক থেকে 2006 সাল পর্যন্ত। এবং এই ঐক্যটা দীর্ঘদিন ছিল জি। এর আগে, মানে জোটের যে ঐক্য, সেটা তো পরে ভেঙে গেছে। এখন তো একেবারে 2024-এর পরে, একেবারে মানে 5ই আগস্টের পরে, 2024-এ 5ই আগস্ট একদম টোটালি বিপরীত ধর্মী অবস্থান। এবং এই দুইটি দলই প্রতিদ্বন্দ্বী, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। তো কাজেই আপনার সেই প্রেক্ষাপট থেকে মানুষের আমাদের তো এখনো এমন কোনো সার্ভে হয় নাই, যদিও দুই একটা সার্ভের কথা বলা হচ্ছে, যে আসলে মানুষ কোনটা গ্রহণ করছে। জামাত তো তাদের যে যেভাবে জামাত যেভাবে নির্বাচনী কৌশলে আগাচ্ছে, আমরা অনেক জায়গায় শুনি যে তারা খুবই বিএনপির মতো না, বিএনপি তো একটু অন্য ধরনের আপনার তাদের ক্যাম্পেইনের জি। স্ট্র্যাটেজি। আবার জামাতের স্ট্র্যাটেজি কিন্তু ভিন্ন। আবার ওরা অনেক জায়গায় দেখা গেছে যে শুনি আমরা গণমাধ্যম কর্মী হিসাবে, তারা বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে একটু নীরবে তাদের মহিলাদের দিয়ে তারা ক্যাম্পেইন করাচ্ছে, জি। বিভিন্নভাবে ধর্মের কথা বলছে, এবং আবার পুরুষরাও তাদেরকে বিভিন্নভাবে বলছে। কিন্তু বিএনপির ক্যাম্পেইন কিন্তু আবার অন্যরকম। জি, মানে তো দুই কাজেই দলের ক্যাম্পেইন এই আসলে ভিন্ন রকম। আপনাদের দুজনের কথা থেকে আসলে ক্যাম্পেইনের নানা রকম বিষয় উঠে এসেছে। আমি আরেকটি বিষয় একটু রেজওয়ানুল হকের কাছে আসতে চাই, তারপর আবারও আসবো কামালউদ্দিন সবুজ আপনার কাছে। রেজওয়ানুল হক, আপনার কাছে একটু মানে জানতে চাই যে জাতির উদ্দেশ্যে সিএসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি বেতারকে ইসির চিঠি, এই ভাষণেই ঘোষণা হবে নির্বাচনের তফসিল। তফসিল নিয়ে একটু মন্তব্য জানতে চাই আপনার কাছে। তফসিল তো বহুল আকাঙ্ক্ষিত একটা বিষয়। হুম। যারা নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন, বিশেষ করে যারা বলছেন যে না, খুব তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে যাওয়া উচিত, নির্বাচিত একটি সরকারের ক্ষমতায় আসা উচিত, সেই হিসেবে বিশেষ করে বিএনপি এই পক্ষের নেতৃত্ব দিচ্ছে। তবে আজকে যদি জামাত ইসলামের দুই নেতার বক্তব্য আমরা দেখি, আমির সাহেব বিদেশিদের সঙ্গে বৈঠকের পরে কথা বলেছেন, আর মহাসচিব ইলেকশন কমিশনের গিয়ে সেখানে কথা বলেছে। তারাও কিন্তু বলেছেন নির্বাচন কোনোভাবেই পেছানো উচিত না, নির্বাচন ফেব্রুয়ারি মাসেই ফেব্রুয়ারিতেই এটা হতে হবে। মানে জামাত ইসলাম যাদেরকে একটু সন্দেহ করা হচ্ছিল এর আগে যে তারা হয়তো নির্বাচনটা আরেকটু করতে, পিছিয়ে দিলে তাদের জন্য সুবিধা হয়, তারা এরকম কিছু কথাবার্তা বলছিলেন।
তো সেই জামাতকেও এখন দেখা যাচ্ছে না। তারা যখন আমার মনে হয় যখন দেখা যাচ্ছে যে না নির্বাচনটা হয়ে যাচ্ছে, মানে নির্বাচনের ট্র্যাকেই আছে সবকিছু, পরিবেশ পরিস্থিতি, তখন তারাও নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারেই তারা আগ্রহী। তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হতে হয় তাহলে কিন্তু খুব বেশি সময় নেই। সুতরাং যত ইলেকশন নর্মাল অন্যান্য সময় সাধারণ মানে স্বাভাবিক নির্বাচনের সময় কিন্তু শিডিউল আরো আগেই ঘোষণা হয়ে যায়। হুম হুম। তো সেই হিসাবে শিডিউলটা খুবই প্রত্যাশিত, এবং আমরা ধারণা করছি 10 তারিখে 10 তারিখে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, এবং আমার আমার ধারণা ওই দিনই হয়তো এটা অনিয়ার হবে। জি এবং একটা আহ, নির্বাচনের একটা তারিখের দিকে সবাই তাকিয়ে আছে, সেই তারিখটা আমরা হুম। পাবো। তাহলে ইলেকশনের দিকে দেশ জাতি সবাই আরো বেশি করে ইলেকশন মুখী হবে। এটা খুব ইম্পর্টেন্ট আর কি, এই জন্য শিডিউলটা সবাই মানে এটা খুব জরুরি। জি, একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটু সংক্ষেপে বলবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কি মনে হচ্ছে বর্তমানে? মানে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, রেজওয়ানুল হক আপনার কাছে জানতে চাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কি ঠিক মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন খুব যে আমরা বিশৃঙ্খল পরিস্থিতি দেখছি তা না, তবে নির্বাচনের সময় কিন্তু একটু পরিস্থিতিটা একটু গোলমেল হয়ে যায় কখনো কখনো। আর এবার যেরকম জামাত এবং বিএনপির মধ্যে মারমুখী বা ঘোরতর বিবাদ চলছে, যেভাবে চলছে, হুম। কথার লড়াই চলছে এখন, ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার হওয়ার পরে যখন পুরোদমে ক্যাম্পেইন শুরু হবে, তখন যে সংঘর্ষ সংঘাত বাঁধবে না এটা বলা যায় না। জি আমার আশঙ্কা আছে যে ইলেকশনের সময় হয়তো একটু গোলযোগ এবার হতে পারে। তো জি। সেই জায়গাটায় নির্বাচন কমিশনের যে প্রস্তুতি দেখি, বিশেষ করে সেনাবাহিনী বিপুল সংখ্যক সদস্য মাঠে থাকবেন, অন্যান্য ফোর্স তো থাকবেই। তাদের প্রেজেন্সটার উপর অনেক কিছু নির্ভর করছে। তারা শুধু মাঠে থাকলেই হবে না, তারা মাঠে সক্রিয়ভাবে আছেন কিনা, সেটি অনেক, সেটার উপর নির্ভর করছে সেই আইন বিষয়টি শৃঙ্খলা আসলে পরিস্থিতি কি গুরুত্বপূর্ণ দাঁড়াবে। বলছেন আপনি। নিশ্চয়ই একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা কামালউদ্দিন সবুজের কাছে আসতে চাই এবং কথা বলতে চাই আরও কিছু প্রসঙ্গ আছে সেসব নিয়ে। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন সংবাদ সম্প্রসারণে কামালউদ্দিন সবুজ এবং রেজওয়ানুল হক। বিরতির পর আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কামালউদ্দিন সবুজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি, বিটিভি ও বেতারকে চিঠি, এই ভাষণেই ঘোষণা হবে নির্বাচনের তাফসিল। একটু মাঝে মাঝে আমরা দেখি না যে ঈশ্বরদীতে কিছুদিন আগে বিএনপি জামায়াত সংঘর্ষ আমরা লক্ষ্য করলাম। মাঝে মাঝে দেশের বিভিন্ন জায়গায় একটা অস্থিরতা তৈরি হয়, আবার ঠিক হয়েও যায়। তো আপনার কি মনে হয় নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলার পরিস্থিতি আসলে কেমন রয়েছে কিংবা সামনে কেমন হতে পারে? আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই, সেই সাথে তফসিলের বিষয়েও। ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আপনি যে এই সংঘর্ষের কথা বললেন বিএনপি জামাতের মধ্যে, পাবনায় একটা ঘটনা এর মধ্যে হয়েছে। আহ, এরপরে বড় ধরনের সংঘর্ষ। কথা হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন বা অন্য কোনো যে দেশ, যে কোনো নির্বাচনেই সংঘর্ষ মানে কিছু হবে বা হয় না এরকম বিষয় না, হয়। এখন বিষয়টা হচ্ছে এটা একটা আপনার নির্দিষ্ট একটা মাত্রার মধ্যে সীমাবদ্ধ আছে কিনা। এবং ভারতের, যেখানে যে ভারতের কথা অনেকে উল্লেখ করেন, যেখানে লার্জেস্ট ডেমোক্রেসি, সেখানেও আমরা নির্বাচনের সময় দিকে অনেক কিছু থেকে অনেক মানুষ মারাও যায়। আমরা সেটা কামনা করি না, আমরা চাইবো যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক বাংলাদেশে বহুদিন পরে। তো এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা দেখছি, যেটা এখন পর্যন্ত অ্যাজ অফ টুডে মধ্যে দিয়ে এই পর্যন্ত তো অনেক বেশি খারাপ মনে হচ্ছে না। এখন কতগুলো নির্বাচনও তো আরো 2 মাস আছে। তো সামনে এটা অবস্থা আসলে একটু বিবেচনা করতে হবে, কিন্তু কিছু শঙ্কা রয়ে গেছে। সেটা হচ্ছে যে মনে করেন যে কিছু অস্ত্র উদ্ধারের যে বিষয়টা আছে, যেটা অনেকে বলে থাকেন এখানে সেখানে, অনেকে মনে করেন যে অনেক অবৈধ অস্ত্র আপনার আছে, যেগুলো বিভিন্নভাবে অনেকের সন্ত্রাসীদের হাতে আছে বা কারো না কারো হাতে আছে। সেগুলো আগামী নির্বাচনে ব্যবহার হয় কিনা কোনো না কোনো ফর্মে, একটা বিষয়। আর কতগুলি বিষয় আছে যে আপনার আহ, ও এখন এই মুহূর্তে বিএনপি জামাতি তো সবচেয়ে মানে পাওয়ার কন্টেন্ডার হিসেবে মানে অ্যাপারেন্টলি মানে মাঠে মনে হচ্ছে, জি যেহেতু জি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কাজেই কথাটা হচ্ছে যে আগামী নির্বাচনে আপনার আহ, আহ, কতটুকু আপনার সন্ত্রাস মুক্ত হবে, কতটুকু
আপনার সুষ্ঠু হবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য, সেটা সঙ্গে অনেক কিছু নির্ভর করছে। যেমন কালো টাকার প্রভাবটাও তো একটা বিষয়। কালো টাকার ব্যবহার যদি কমাতে না পারে, এবং ইসির যে প্রিপারেশন, সেটা আমার কাছে খুব বেশি এখন পর্যন্ত এই জিনিসগুলি মানে নিয়ন্ত্রণ করার জন্য, বা সরকারের যে প্রিপারেশন, হুম। অত বেশি আমার কাছে মনে হচ্ছে না যে সেটা খুবই আপনার খুব মানে ভালো প্রস্তুতি আছে। পর্যাপ্ত সামনে প্রস্তুতি হতে এখন পারে, পর্যন্ত কিন্তু আপনার মনে হচ্ছে না? আমার কাছে এখনো পুরোপুরি মনে হচ্ছে না। জি। বলছে কিন্তু চেষ্টা করতে এখনো পর্যন্ত মানুষকে একেবারে মানে ওই ধরনের ইয়ে করতে পারে মনে হয় না। আরেকটা কথা হচ্ছে যে একটা জিনিস মানে আছে মানুষের মধ্যে, যদি যে একটু সেনাবাহিনী একটা বড় সংখ্যা থাকবে, তারা যদি সেভাবে সক্রিয় থাকে, সাথে যদি পুলিশ সহ অন্যান্য জি। যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে, জি। তারা যদি সেভাবে সিরিয়াসলি মানে আপনার তাদের দায়িত্ব পালন করে, উইদাউট আপনার নির্ভয়ে নির্বিঘ্নে, তাহলে আমার মনে হয় খুব বেশি ঝামেলা হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো আরেকটি বিষয় এই একটু আর কি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। মোটামুটি আপনাদের দুজনের কাছে এই বিষয়টি নিয়ে বেশ কিছু দিক উঠে এসেছে। মানে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা মেয়েকে নৃশংসভাবে হত্যা, সন্দেহ গৃহকর্মীর দিকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় পুলিশ। এই যে দিনে দুপুরে হত্যা, বাংলাদেশে কিন্তু এটা নতুন না, প্রায়ই আমরা এই ধরনের সংবাদ আমরা দেখতে পাই, শুনতে পাই। এগুলো আসলে নিয়ন্ত্রণের কি মানে উপায় কি আসলে? না, প্রথম কথা হচ্ছে যে এটা তো আসলে যে কোনো হত্যাকাণ্ডই তো নিন্দনীয়। আর তাছাড়া মানে যে কোনো সময় যে কোনো হত্যাকাণ্ডই নিন্দনীয়, যেটা যখনই হোক না কেন। এটা তো আমরা একজন মানুষ হিসেবে আমরা এটা কাম্য নয় কোনো সভ্য সমাজে, হুম। সেটা তো আমরা অবশ্যই নিন্দা জানাবো। আপনি যে কথা বলছেন যে দিনে দুপুরে হোক আর রাতেই হোক, এবং নিজের ঘরের মধ্যে যদি এরকম হুম। হত্যাকাণ্ডের একটা ঘটনা ঘটে, সেটা তো নিশ্চয়ই এটা আতঙ্কিত হবে। সেটা যদিও নতুন ঘটনা নয়। এখন এই ধরনের আপনার নিজের ঘরের ভিতরে আপনার কেউ কাউকে হত্যা করলে, আসলে এই ধরনের হত্যাকাণ্ড হলে তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো আর ঘরে ঘরে যায় জি। পাহারা জি। দেয় না। কথাটা হচ্ছে যে পরে এরকম আমরা দেখা যায় যে পরে এগুলো যখন আপনার ইনভেস্টিগেট করা হয়, এক এক হত্যাকাণ্ডের এক এক মোটিভ থাকে, জি। এক এক নানা, এর পিছনে অনেক নানা ঘটনা থাকে। আমি ঠিক শিওর না এই ঘটনাটা পিছনে কি আছে। বুঝতে হয়তো পেরেছি। যারা মোটের উপর সচেতনতার তো বিকল্প নেই, এটা তো বলা যায়। মানে বাসায় যারা থাকবেন মনে করেন সে- একজনের বাসার মধ্যে মানে এটা কাম্য নয়। মানে একজনের বাসার মধ্যে একটা হত্যাকাণ্ডের শিকার বা একটা হত্যাকাণ্ডের ঘটনা হুম। যদি ঘটে যায়, সেটা তো আসলে এগুলো তো নিয়ন্ত্রণ করার জি। মানে অন্য কোনো সিস্টেম আছে কিনা এগুলো তো মনে হচ্ছে না আমার কাছে। জি। রেজওয়ানুল হক, আপনার কাছে এই প্রসঙ্গে একই প্রসঙ্গে একটু জানতে চাই যে সচেতনতা নাকি হচ্ছে সার্বিকভাবে, একটু সংক্ষেপে যদি আপনি বলতেন আর ঘটনাটা 1.5 মিনিটের মধ্যে। ঘটনাটা খুবই মর্মান্তিক। হ্যাঁ। আহ, কোনো সন্দেহ নেই, মা মেয়ের একসঙ্গে মৃত্যু, অপঘাতে মৃত্যু। তবে এটার সঙ্গে আমি দেশের, আপনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা এর আগে আলোচনা করছিলাম, হুম। সেরকম মনে হচ্ছে না যে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখানে ঘটেছে। এখানে তো দেখা যাচ্ছে বা যেরকম বোঝা যাচ্ছে যে বাড়ির যে গৃহকর্মী যে ছিল, সেই এই ঘটনাটা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। হুম। সেটা যদি হয়ে থাকে, তাহলে তো এটা একেবারে সেই ফ্যামিলির মধ্যে ইন্টারনাল কোনো ইস্যু, এটার সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। আর নিশ্চয়ই। সবুজ ভাই হ্যাঁ। যেটা বললেন, ঘরের মধ্যে যদি যারা থাকেন, যে ঘরে যারা থাকেন তারা যদি একজন আরেকজনকে খুন করেন, তো এটা এ ধরনের ঘটনা ঠেকানো তো সম্ভব না। তবে যেটা করতে হবে, অবশ্যই ঘটনাটা উদ্ঘাটন করতে হবে এবং যে দোষী তার শাস্তিটা যেন নিশ্চিত করা যায়। সেক্ষেত্রে কি যারা হচ্ছে বাড়ি ভাড়ায় থাকেন কিংবা হচ্ছে বাসায় যারা সাহায্যকারী থাকেন, তাদের মানে আইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ড এগুলো কি রাখা উচিত কিনা, মানে একটু সচেতন হওয়া উচিত কিনা সবার? রেজওয়ানুল হক। আমাকে হ্যাঁ। জি। জি। আচ্ছা। এইটা 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 ডিএমপি মানে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে, অবশ্যই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ কিন্তু বছর দুইয়েক বছর বছর তিনেক আগে নেওয়া হয়েছিল, এবং তারা বাড়ি বাড়িতে ফর্ম বিতরণ করেছিলেন এবং সেটা কালেক্ট করেছিলেন বা জমা দিতে বলেছিলেন। এইটা ধরেন খুবই ক্লারিক্যাল জব আমার কাছে মনে হয়। এরকম নেওয়া হয়, দেওয়া হয়, সেই কাগজগুলি আদৌ সেই থানায় আছে কিনা জানি না। এটা নিয়েও আমার সন্দেহ আছে। বাট এটা অবশ্যই রেজিস্টার, প্রত্যেকের বাসায় কে থাকে, সে গৃহকর্মী হোক আর যেই হোক, গাড়ির ড্রাইভার হোক, সবার মানে ফুল অ্যাড্রেস ইত্যাদি সহ এবং খুব পাকাপোক্ত কাগজ রাখা দরকার আসলে, যাতে সহজেই এই ধরনের ঘটনা ঘটলে সেটা আইডেন্টিফাই করা যায়। জি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকের সম্প্রসারণে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।